রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। মোদি ও তার দল বিজেপির বিরুদ্ধে তামিলনাড়ু থেকে ধেয়ে আসছে থালাপতি বিজয় নামক এক শক্তিশালী সাইক্লোন। কাঁপছে সিংহাসন। নতুন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের পরীক্ষা উত্তর কোরিয়ার, উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। গাজার সাথে পশ্চিম তীরেও দখল অভিযানে ইসরায়েলের। হামাসের হামলায় নিহত ইসরায়েলি এক সেনা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের সেনা গোয়েন্দা সংস্থা প্রধানকে বরখাস্ত ইরানে হামলা বিষয়ক গোপন রিপোর্ট ফাঁসের কারণে। ভূমি বিনিময় নিয়ে পুতিনের সাথে আলোচনায় রাজি জেলেনস্কি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির বিরুদ্ধে প্রলয়ঙ্কারী এক সাইক্লোন ধেয়ে আসছে দেশটির দক্ষিণে তামিলনাড়ু থেকে। আর এই সাইক্লোনের নাম তামিল সুপারস্টার থালাপতি বিজয় নামক নতুন এক রাজনীতিবিদ। গত 21 আগস্ট 15 লাখ মানুষের এক মহাসমাবেশে মোদিকে বধ করার ঘোষণা দিয়ে থালাপতি বিজয় বলেছেন, সিংহ শিকারের জন্য বের হয়েছে। থালাপতি বিজয় মোদির বিজেপিকে একটি ফ্যাসিবাদী দল আখ্যায়িত করে মোদি ও তার দলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মসনদ কাঁপিয়ে দিয়েছে বৃহস্পতিবার মোদির বিরুদ্ধে থালাপতির এই হুঙ্কার। মোদির গদি মিডিয়া তামিলনাড়ুর মহাসমাবেশকে চেপে যাবার চেষ্টা করলেও গোটা ভারত জুড়ে এখন আলোচনা চলছে তামিল সুপারস্টার থালাপতির ভাষণ নিয়ে। কেবল তামিলনাড়ু রাজ্য নয়, বরং গোটা ভারতের কোটি কোটি তরুণের মন জয় করে নিয়েছে মোদি ও বিজেপির বিরুদ্ধে থালাপতি বিজয়ের অগ্নিঝরা ভাষণ। থালাপতি বিজয় মহাসমাবেশে বলেছেন, বিজেপির বিরুদ্ধে তার এই লড়াই এখন আর শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং আদর্শের যুদ্ধ। বিজেপি ধর্মকে ব্যবহার করছে রাজনৈতিক বিভাজন হিসেবে এবং একই সঙ্গে ভারতের গণতন্ত্রের ভিতকে দুর্বল করছে। তাই বিজেপি তার কাছে এখন সবচেয়ে বড় আদর্শগত শত্রু। বিজয়ের এই বক্তব্য শুধু তামিলনাড়ু নয়, বরং গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের পর ভারতের গোয়েন্দা সংস্থার তরফ থেকে মোদিকে জানিয়ে দেওয়া হয়েছে, গোটা ভারতে দ্রুত বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে সরকার পতনের লক্ষ্যে। ভারতের অনেক বিশ্লেষক মনে করছেন, তামিল সুপারস্টার থালাপতির ভাষণ ভারতের কোটি কোটি ক্ষুব্ধ মানুষের মনে বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ভূমিকা পালন করতে পারে। আর এর ফলে মোদি বিরোধী প্রচণ্ড প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়তে পারে। ইতিমধ্যে মহাসমাবেশে দেওয়া থালাপতির ভাষণ অনবরত বেজে চলছে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে। তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে বিষয়ে থালাপতি বিজয় তার ভাষণে বলেছেন, তাদের বিরুদ্ধে আমার লড়াই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার, কিন্তু বিজেপির সঙ্গে লড়াই একেবারে আদর্শিক স্তরের। তার দলের আদর্শ হল সমতা, ধর্মনিরপেক্ষতা, মুক্ত চিন্তা ও সামাজিক ন্যায় বিচার, যা বিজেপির কল্পনাতেও নেই। 15 লাখ মানুষের এই মহাসমাবেশে বিজয়ের প্রতিটি বাক্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল তরুণদের মনে। বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যায়িত করে বিজয় বলেন, আমরা কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারি না, এখনই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মোদির বিজেপিকে এভাবে ভারতে আর কেউ আগে সুস্পষ্টভাবে ফ্যাসিবাদী হিসেবে আখ্যায়িত করেনি। বিশ্লেষকদের মতে বিজেপিকে ফ্যাসিবাদ ঘোষণা আগামী রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। ইতিমধ্যে সারা ভারতে আলোচনা চলছে বাংলাদেশের ফ্যাসিস্ট ও মাফিয়া শাসক হাসিনার পতন ও ভারতে তার আশ্রয় নিয়ে। এবার হাসিনার আশ্রয়দাতা মোদিকেও ফ্যাসিবাদী হিসেবে আখ্যায়িত করা হলো ভারতে। 2024 সালের ফেব্রুয়ারি মাসে তামিলাগা ভাইটরি কাজাগাম বা টিভিকে নামক নতুন দল গঠন করেন তামিল সিনেমার জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়। বিভিন্ন সিনেমায় বিপ্লবী চরিত্রে অভিনয় দ্রুত তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। সিনেমার পর্দা থেকে তার এই জনপ্রিয়তা এবার বাস্তবে দেখা গেল বৃহস্পতিবার মাদুরাই মহাসমাবেশে। থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর কোটি তরুণদের মনে রাজনীতিরও সুপারস্টার। আগামী বছর তামিলনাড়ুর রাজ্যসভার নির্বাচন। মাত্র 1 বছরের মধ্যে একটি দলের দ্রুত এত জনপ্রিয়তা লাভের ঘটনা ইতিহাসে একটি বিরল ঘটনা।
যুক্তরাষ্ট্রের সেনা গোয়েন্দা সংস্থা প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি কুজের বরখাস্তের কারণ প্রকাশ্যে এনেছে বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম। এতে বলা হয়েছে, ইরানে হামলা বিষয়ক একটি গোপন প্রতিবেদন ফাঁস হওয়ার কারণে বরখাস্ত করা হয়েছে তাকে। গত জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর ট্রাম্প প্রশাসন দাবি করে তাদের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইরানের পারমাণবিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা। অন্তত 10 থেকে 12 বছরের মধ্যে ইরান আর শুরু করতে পারবে না এই কার্যক্রম। কিন্তু পেন্টাগনের গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া একটি গোপন প্রতিবেদনে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ব্যর্থ হয়েছে। হামলায় যেই ক্ষতি হয়েছে তাতে ইরান মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে যাবে পারমাণবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। গত শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বরখাস্ত করেন সেনা গোয়েন্দা সংস্থার প্রধান সহ আরও 2 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে। ট্রাম্পের নির্দেশেই তাকে বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সেনাকে তার একান্ত অনুগত হিসেবে দেখতে চান, যার প্রমাণ সেনা গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করার ঘটনা। ট্রাম্পের এই ধরনের আচরণ যুক্তরাষ্ট্র আর্মির পেশাদারিত্বের জন্য একটি হুমকি। নতুন 2টি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। 2টি সিস্টেমের 2টি মিসাইলের মাধ্যমে শনিবার এই পরীক্ষা চালায়। মিসাইল পরীক্ষার সময় উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন। সাধারণত ব্যতিক্রমী ও সুপার শক্তিশালী কোনো অস্ত্র পরীক্ষার সময় উপস্থিত থাকেন উত্তর কোরিয়া নেতা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনের খবরে বলা হয়েছে, নতুন পরীক্ষা চালানো মিসাইল 2টি সুপার কম্ব্যাট ক্ষমতা ও ব্যতিক্রমী প্রযুক্তিতে সজ্জিত। নতুন এই মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার মিসাইল শক্তিতে নতুন সংযোজন। আকাশে শত্রুপক্ষের ক্রুজ মিসাইল সহ অন্যান্য আক্রমণ প্রতিহত করতে পারবে এই মিসাইল বা এয়ার ডিফেন্স সিস্টেম। নতুন এই এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। গোটা গাজা দখলের অভিযান অব্যাহত রয়েছে ইসরায়েল আর্মির। শনিবার পর্যন্ত তারা গাজার গভীরে বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। শনিবার ইসরায়েল আর্মির হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে 63 জন ফিলিস্তিনি। গাজার পাশাপাশি দখলীকৃত পশ্চিম তীরেও দখল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল আর্মি। শনিবার রামাল্লায় ইসরায়েল আর্মি একটি গ্রামে ফিলিস্তিনিদের একটি বাগানের 3000 জলপাই গাছ কেটে ফেলেছে নিরাপত্তার সমস্যার কথা বলে। পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে চলছে ইহুদি বসতি স্থাপনের কার্যক্রম। এদিকে গাজায় ইসরায়েল আর্মির বিরুদ্ধে এখনো বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে হামাস। শনিবার গাজার দক্ষিণে তাদের হামলায় নিহত হয়েছে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার সেনা কর্মকর্তা। ইয়েমেনের হুথি আর্মিও নিয়মিত মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলে। ইসরায়েল জুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে গাজা থেকে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করার জন্য। ইউক্রেন জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভূমি বিনিময় নিয়ে আলোচনা করতে রাজি আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই কিসলিস্টা শুক্রবার এনবিসির সাথে এক সাক্ষাৎকারে এই কথা জানান। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, পুতিন জেলেনস্কির সাথে আলোচনায় বসতে অস্বীকার করেছেন ভূমি বিনিময় সহ সবকিছুতে তার নেতিবাচক অবস্থানের কারণে। এরপর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জেলেনস্কি প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশের পর ইউক্রেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলো, তারা পুতিনের সাথে সরাসরি আলোচনায় বসবেন এবং সেখানে আলোচনা হবে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে। রাশিয়ার পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তারা ডনবাস এবং ক্রিমিয়ার দাবি ছাড়বে না, তবে জাপোরিঝিয়া এবং খেরসনের বিরাট এলাকা ছেড়ে দিতে রাজি আছে। পুতিনের এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কোনো এলাকা তিনি রাশিয়ার হাতে তুলে দিয়ে শান্তি চুক্তি করবেন না। একই সাথে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেন। এতে জেলেনস্কির প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা হয় হোয়াইট হাউস থেকে। হুতিদের একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় এবার সরাসরি লক্ষ্যবস্তু হলো তেল আবিব। ফলে ইসরায়েলকে শুধু গাজার ভেতরে নয়, সীমান্তের বাইরেও বহুদিক থেকে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। হুতিদের দাবি, গাজার অবরোধ ও ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে তারা যুদ্ধ করছে। শুক্রবার ইসরায়েল স্বীকার করেছে, ইয়েমেন থেকে একাধিক মিসাইল আর ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
দেশটির বিমানবন্দরে ফ্লাইট সাময়িক বন্ধ রাখতে হয়। ইসরায়েলি সেনা সূত্র জানায়, ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে গেলেও টুকরোগুলো বিভিন্ন এলাকায় পড়েছে। এতে আতঙ্কে আশ্রয় কেন্দ্রে দৌড়াতে গিয়ে কয়েকজন আহত হন। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ইয়েমেন তার জনগণ এবং নেতৃত্ব সব সময় ফিলিস্তিনিদের পাশে থাকবে। যতদিন গাজার অবরোধ চলবে ততদিন আমাদের ক্ষেপণাস্ত্র আর ড্রোন থামবে না। তিনি দাবি করেন, বেন গুরিয়ন বিমানবন্দরে লক্ষ্য করে তারা এক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছেন, যা প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে ব্যর্থ হয়েছে। এছাড়াও দুটি ড্রোন তেল আবিব ও আশকেলনের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানান তিনি। তবে ইসরায়েলি সেনারা দাবি করছে অন্তত একটি ড্রোন তারা আকাশেই ভূপাতিত করেছে। এই হামলার প্রতিক্রিয়ায় সম্প্রতি ইসরায়েলি নৌবাহিনী সানায়ার বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম বলছে, হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। তাদের দাবি, ইসরায়েল সামরিক স্থাপনা নয়, বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করছে। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা শুধু ইসরায়েল নয়, লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজ টার্গেট করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেতে চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল ইয়েমেনে টানা বিমান হামলা চালায়। এক পর্যায়ে ট্রাম্প দাবি করেছিলেন সানায়ার নেতৃত্বের সঙ্গে এক সমঝোতায় পৌঁছেছেন, যাতে পশ্চিমা দেশগুলো হামলা বন্ধ করবে আর হুথিরা জাহাজে আক্রমণ করবে না। তবে ইসরায়েলের সাথে সম্পৃক্ত কোনো জাহাজকে ছাড়বে না বলেও জানিয়ে দেয় ইয়েমেন। সেই কথা রেখে ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে, এমনকি জুলাইয়ে লোহিত সাগরে একটি জাহাজ ডুবেও যায়। এদিকে গাজায় প্রায় 2 বছরের যুদ্ধ থামাতে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের মধ্যস্থতায় তৈরি এই প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে হামাস। এতে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ আর বন্দি বিনিময়ের ধাপ রয়েছে। মিশর বলছে, ইসরায়েল যদি প্রস্তাবটি মেনে নেয় তবে স্থিতিশীলতার পথে এক ধাপ এগোনো যাবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টো ঘোষণা দিয়েছেন, তিনি গাজা সিটির পূর্ণ দখলের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের আলোচনা আবার শুরু করার কথাও বলেছেন। তবে শর্ত হচ্ছে, ইসরায়েলের স্বার্থে গ্রহণযোগ্য যে কোনো সমাধানই বাস্তবায়ন হবে। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২,০০০-এর বেশি। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের এই হামলা শুধু সামরিক নয়, এটি ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপও বাড়াচ্ছে। কারণ মিসাইল হোক বা যুদ্ধবিরতির প্রস্তাব, দুই দিক থেকেই এখন ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হচ্ছে গাজা দখল করবে নাকি যুদ্ধ থামাবে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরানের ড্রোনের প্রশংসা করেছিলেন। কম খরচে ইরানের কার্যকর ড্রোন নির্মাণের পরামর্শও দিয়েছিলেন ট্রাম্প। আর এবার পুতিন সরাসরি ইরানের ড্রোন ব্যবহার করে বদলে দিয়েছে রাশিয়া যুদ্ধের রূপ। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের প্রযুক্তির দিকেই ঝুঁকছে। ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে শাহেদ ড্রোন কিনেছিল রাশিয়া। এখন প্রতি মাসে হাজার হাজার এ ধরনের ড্রোন তৈরি করতে বড় বড় কারখানা গড়ে তুলেছে মস্কো। রাশিয়ার এই কম দামি ড্রোন ঠেকাতে ইউক্রেনকে দামি গোলাবারুদ ব্যবহার করতে হচ্ছে, কারণ কম দামি প্রতিরক্ষা কৌশলগুলো অতটাও কার্যকর নয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী। এই যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরেও রাশিয়ার হামলা চলছে। এই হামলা চালানো হচ্ছে গভীর রাতে ড্রোনের মাধ্যমে ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনাগুলোয়। হামলার জন্য ড্রোনের উৎপাদনও বাড়াচ্ছে মস্কো। এসব ড্রোনের বেশিরভাগ দ্রুতগতির বা উচ্চ প্রযুক্তির নয়, বরং সেগুলো এতটাই সস্তা যে প্রতি রাতে 700টির বেশি ড্রোন ছুটতে পারে ক্রেমলিন। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল পরিমাণ ড্রোন হামলার পেছনে রাশিয়ার লক্ষ্য হলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া এবং দেশটির নাগরিকদের মনোবল ভেঙে দেয়া। এখনকার হামলাগুলোতে এফপিভি ড্রোনগুলোর বেশ কয়েকটি ধরন ব্যবহার করে রাশিয়া। এই ড্রোনগুলো সাধারণত সর্বোচ্চ 15 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এফপিভি ড্রোনে করে ছোট বিস্ফোরক বহন করা যায়। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম গ্রেনেডও। তবে মূল যুদ্ধক্ষেত্রের বাইরে ইউক্রেনের শহরগুলোতে হামলার জন্য ইরানের বড় আকৃতির শাহেদ ড্রোন সবচেয়ে বেশি ব্যবহার করছে রাশিয়া।
ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ইরানের ফর্মুলা নিয়ে প্রতি মাসে 6,000-এর বেশি শাহেদ ড্রোন উৎপাদনের দিকে এগোচ্ছে রাশিয়া। যুদ্ধের শুরুর দিকে এ ধরনের ড্রোনগুলো ইরানের কাছ থেকে কিনত মস্কো, তবে রাশিয়ার অভ্যন্তরে সেগুলো উৎপাদন করতে এখন খরচ অনেক কম পড়ছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দার একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, 2022 সালে প্রতিটি শাহেদ ড্রোন কিনতে গড়ে $2 লাখ খরচ হতো রাশিয়ার তাতারস্তান অঞ্চলের আলাবুগা ড্রোন কারখানায় সেগুলো ব্যাপক আকারে উৎপাদনের পর এখন খরচ কমে গড়ে $70,000 নেমে এসেছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দেয়া তথ্য অনুযায়ী শাহেদ 136 ড্রোনগুলো প্রতিটি তৈরি করতে রাশিয়ার $20,000 থেকে $50,000 খরচ হচ্ছে। এর তুলনায় ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধকের দাম $30 লাখ বেশি। এই কম খরচের জন্য প্রতি রাতে ড্রোন হামলা চালানো রাশিয়ার পক্ষে সম্ভব হচ্ছে। পাশাপাশি কোনো রাতে বড় পরিসরেও হামলা চালাতে পারছে তারা। যুদ্ধের শুরুর দিকে মাসে টেনে একবার বড় পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতো রাশিয়া। এখন গড়ে প্রায় প্রতি রাতেই ড্রোন দিয়ে এমন হামলা হচ্ছে বলে সিএসআইএস এর বিশ্লেষণে দেখা গেছে। সিএসআইএস এর গবেষক ইয়াসির আতালানে বলেন, শাহেদ ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে সেটিই বিষয় নয়। ভয় ধরানো এই অস্ত্র বেসামরিক লোকজনের উপর যে প্রভাব ফেলছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর যে চাপ সৃষ্টি করছে সেটি মূল বিষয়। আইএসডব্লিউর তথ্য অনুযায়ী বর্তমানে ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ড্রোন নিয়ে কাজ করছে। এই ড্রোনগুলো এমনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন সেগুলো যুদ্ধক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে, একই সঙ্গে হামলা প্রতিহত করতে পারে। এমন ড্রোন তৈরি করা হলে হামলা প্রতিহত করার ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ব্যবহারের চেয়ে কম খরচ হবে। গবেষক কাতেরিনা বলেন, এআই চালিত ড্রোন নিয়ে ইউক্রেন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তার বহু তথ্য পাওয়া গেছে, তবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে মোতায়েন হতে দেখা যায়নি। ইউক্রেন যদি হামলা প্রতিহতকারী ড্রোন তৈরি করতে পারে তাহলে তাদের সক্ষমতা বেড়ে যাবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো সংরক্ষণ করতে পারবে। 26 বছর পর আবার সমুদ্রে ফিরছে আমেরিকার আতঙ্ক। রুশ নৌবাহিনীর ভয়ঙ্কর কিরোভ ক্লাসের পারমাণবিক ব্যাটল ক্রুজার অ্যাডমিরাল নাখিমভ। তবে এই প্রত্যাবর্তন কি শুধুই শক্তির প্রতীক, না এর পিছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রণকৌশল? আগস্টে সেবমার্স শিপইয়ার্ড থেকে প্রথম সমুদ্র পরীক্ষার জন্য যাত্রা করেছে এই বিশাল যুদ্ধজাহাজটি। বিশ্লেষকেরা বলছেন, এই প্রত্যাবর্তন শুধুমাত্র একটি জাহাজের সক্রিয়করণ নয়, বরং এর পিছনে রয়েছে গভীর কৌশলগত উদ্দেশ্য ও ভূরাজনৈতিক তাৎপর্য। অ্যাডমিরাল নাখিমভ 1988 থেকে 1997 সাল পর্যন্ত সোভিয়েত ও রুশ নৌবাহিনীতে দাপিয়ে বেরিয়েছে। তারপর আধুনিকীকরণ ও মেরামতে দীর্ঘ সময়ের জন্য সেবমার্স শিপইয়ার্ডে পাঠানো হয়। প্রাথমিকভাবে 2018 সালে সমুদ্রে ফেরার কথা থাকলেও বিভিন্ন বিলম্বের কারণে তা বারবার পিছিয়ে যায়। 2025 সালের ফেব্রুয়ারিতে জাহাজের দুটি পারমাণবিক চুল্লি সফলভাবে চালু করা হয়। প্রথম চুল্লি 2024 সালের ডিসেম্বরে এবং দ্বিতীয়টি 2025 সালের ফেব্রুয়ারিতে সক্রিয় হয়। এই মাইলফলক জাহাজটির পারমাণবিক চালনা ব্যবস্থার প্রস্তুতি নিশ্চিত করে। জাহাজটির আধুনিকীকরণ প্রকল্পে রাশিয়া প্রায় $5 বিলিয়ন ব্যয় করেছে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল অস্ত্র ব্যবস্থার ব্যাপক উন্নতি। পুরনো 20টি P-700 গ্র্যানিট অ্যান্টিশিপ মিসাইল লঞ্চারের পরিবর্তে 80টি আধুনিক UKSK 3S-14 ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম স্থাপন করা হয়েছে। নতুন সংযোজনের লঞ্চ সিস্টেম থেকে ক্যালিবর NK ওনিক্স এবং হাইপারসনিক জিরকন মিসাইল উৎক্ষেপণ করা যাবে। বিশেষত জিরকন হাইপারসনিক মিসাইল বা অদম্য গতিতে চলতে পারে এবং 1000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অ্যাডমিরাল নাখিমভের প্রত্যাবর্তন রাশিয়ার আরেকটি কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। উত্তরাঞ্চলীয় নৌবহরের নতুন ফ্ল্যাগশিপ হিসেবে এটি আর্কটিক মহাসাগরে, বারেন্টস সাগর এবং নরওয়েজিয়ান সাগরে রাশিয়ার উপস্থিতি শক্তিশালী করবে। বিশেষত উত্তর সমুদ্রপথ নিয়ন্ত্রণে এই জাহাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ গলার সাথে সাথে এই পথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাশিয়া এই পথে নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, যা তাদের ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধি করবে। কিরোভ ক্লাস ব্যাটল ক্রুজারগুলো মূলত ন্যাটো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডিজাইন করা হয়েছিল। আধুনিকীকৃত অ্যাডমিরাল নাখিমভ 174টি ভার্টিক্যাল লঞ্চ মিসাইল সেল থাকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সারফেস কমব্যাটানদের একটি। জিরকন হাইপারসনিক মিসাইলের উপস্থিতি ন্যাটোর বর্তমান বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। এই মিসাইলের প্লাজম ক্লাউড রাডার সিগন্যাল শোষণ করে, যা একে কার্যত অদৃশ্য করে তোলে। অ্যাডমিরাল নাখিমভের প্রত্যাবর্তন শুধু সামরিক ক্ষমতার প্রদর্শন নয়, এটি রাশিয়ার জাতীয় গর্ব ও আত্মবিশ্বাসের প্রতীকও।
ন্যাটো ও আমেরিকার সাথে পরোক্ষ যুদ্ধ চলাকালে রাশিয়া তার প্রযুক্তিগত ধারাবাহিকতা ও কৌশলগত দৃঢ়তার বার্তা দিতে চায়। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও এমন একটি জটিল প্রকল্প সম্পন্ন করা রাশিয়ার শিল্প সক্ষমতার প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে। তবে সমালোচকরা মনে করেন এটি অতীতের গৌরব আটকে থাকার একটি উদাহরণ এবং আধুনিক নৌযুদ্ধের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। Prime Minister Modi recently announced the reductions to India's unfair, very strong. মাত্র 5 বছর আগে আহমেদাবাদের বিশাল সমাবেশে নমস্তে ট্রাম্প ইভেন্টে আমেরিকার সাথে ভারতের যে গভীর বন্ধুত্ব প্রদর্শিত হয়েছিল আজ সেই চিত্রই পাল্টে গেছে। গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর ভারত চীন সম্পর্ক তলানিতে ঠেকেছিল। ট্রাম্পের শুল্ক নীতি এখন সেই দুই এশিয়ান দৈত্যকে আবার কাছে টেনে এনেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সাম্প্রতিক নিউ দিল্লি সফর এবং প্রধানমন্ত্রী মোদির চীন সফরের ঘোষণা সংকেত দিচ্ছে যে এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণ আবার নতুনভাবে সাজানো হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন, যা চীনের চেয়েও বেশি। রাশিয়ার তেল আমদানির কারণে এই অতিরিক্ত শুল্ক ভারতের $200 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে। একদিকে যেখানে ট্রাম্প ভারতকে রাশিয়ার তেলের ব্যাপারে মুনাফাখোর বলে অভিহিত করেছেন, অন্যদিকে চীনের বিরুদ্ধে এমন কোনো শুল্ক আরোপ করেননি, যদিও চীন রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা। এই দ্বিমুখী নীতি ভারতকে বাধ্য করেছে তার শত্রুর সংখ্যা কমাতে, যার মধ্যে চীনও রয়েছে। ট্রাম্প প্রশাসন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে এবং ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে নিজের ভূমিকার দাবি তুলে ভারতকে আরও বিক্ষুব্ধ করেছে। শি জিনপিং ভারত চীন সম্পর্কের জন্য ড্রাগন এলিফ্যান্ট ট্যাঙ্গো শব্দটি ব্যবহার করেছেন, যা দুই দেশের প্রতীকী প্রাণীর সুসমন্বিত নৃত্যকে বোঝায়। চীনের রাষ্ট্রদূত জু ফেইহং বলেছেন, আমরা সমস্ত ভারতীয় পণ্যকে চীনা বাজারে স্বাগত জানাই। এই ঘোষণা ভারতের জন্য ট্রাম্পের শুল্ক আঘাতের বিকল্প বাজার খুঁজে পেতে সাহায্য করবে। গত সপ্তাহে ওয়াং ই এর দিল্লি সফরে দুই দেশ সরাসরি বিমান চলাচল পুনরায় চালু, সীমান্ত বাণিজ্য খোলা এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে সম্মত হয়েছে। চীন ভারতের জন্য গুরুত্বপূর্ণ পণ্য, সার, বিরল মৃত্তিকা খনিজ এবং টানেল বোরিং মেশিনের রপ্তানি পুনরায় শুরু করার অঙ্গীকার করেছে। ভারত চীনের এই উষ্ণতা একটি নতুন এশিয়া কেন্দ্রিক বাণিজ্য ব্লকের জন্ম দিতে পারে, যা ওয়াশিংটনের নেতৃত্বাধীন কাঠামো থেকে স্বাধীন। 2024 থেকে 25 সালে ভারত চীনের সাথে $99.2 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রেকর্ড করেছে, যা মূলত ইলেকট্রনিক্স পণ্যের আমদানির কারণে। চীন আমেরিকার পর ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত চীনের সম্পর্ক উন্নতি ট্রাম্পের শুল্কের প্রভাব প্রশমিত করতে সাহায্য করবে। চীন যদি ভারতীয় পণ্যের জন্য তার বাজার আরও উন্মুক্ত করে, তাহলে ভারত আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে পারবে। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার কোয়াড জোট চীনের বিরুদ্ধে প্রধান মার্কিন কৌশল হিসেবে বিবেচিত হতো, কিন্তু ভারত চীনের উষ্ণ সম্পর্ক এই জোটের কার্যকারিতায় জটিলতা সৃষ্টি করবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিশ্লেষকরা বলছেন, ভারত চীনের পুনর্মিলন কোয়াডের মধ্যে জটিলতা সৃষ্টি করবে, যা পারস্পরিক বিশ্বাস এবং উদ্দেশ্যের অনুভূতি ক্ষুণ্ণ করবে। তবে কৌশলগত বিশেষজ্ঞরা মনে করেন, সাপ্লাই চেইন স্থিতিশীলতা, উদীয়মান প্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তার মতো বিষয়ে কোয়াডের গুরুত্ব থেকে যাবে। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদি চীন সফর করবেন। এটি হবে 2018 সালের পর তার প্রথম চীন সফর। এই সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে। চীনের রাষ্ট্রদূত বলেছেন, এই সফর ভারত চীন সম্পর্কে নতুন প্রেরণা দেবে। তিনি আরও বলেছেন, বর্তমান বিশ্বে অস্থিরতার এই মুহূর্তে চীন ভারত সম্পর্কের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই সম্পর্ক উন্নতির সীমাবদ্ধতা রয়েছে। ভারতীয় সেনাবাহিনী এখনও সীমান্তের পরিস্থিতি নিয়ে সতর্ক এবং চীনের সাথে গভীর অর্থনৈতিক সহযোগিতায় নিরাপত্তা ঝুঁকি দেখছে। লাদাখে এখনও কিছু এলাকায় ভারতীয় পেট্রোলিং সীমিত রয়েছে, যা প্রকৃত স্ট্যাটাস পুনরুদ্ধারের প্রশ্ন তুলছে। বিশ্লেষকরা মনে করেন, ভারত চীনের এই পুনর্মিলন সম্ভব, কিন্তু তা ভঙ্গুর থাকবে এবং দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হবে। প্রতিযোগিতা ও সংঘাত অব্যাহত থাকবে এবং বিশ্বব্যাপী বাণিজ্যে চীনের উপর নির্ভরশীলতা ট্রাম্পের শুল্কের মধ্যেও অব্যাহত থাকবে। ট্রাম্পের অপ্রত্যাশিত নীতি এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। ভারত চীন সম্পর্কের এই নতুন অধ্যায় কেবল দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থেই সীমিত নয়, বরং এটি এশিয়ায় মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ এবং নতুন বহুমেরু ব্যবস্থার ভিত্তি তৈরি করতে পারে।
বড়সড় প্রস্তুতি নিয়ে এরই মাঝে রওনা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। অন্যদিকে পাল্টা প্রস্তুত রয়েছে ৪৫ লাখ সেনা। সংবাদ মাধ্যম টাইমস জানায়, লাতিন আমেরিকার জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের খবরে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিয়েছেন, সারা দেশে ৪৫ লাখ মিলিশিয়া সদস্য মোতায়েন করা হবে। তার ভাষায়, কোনো সাম্রাজ্যবাদী শক্তি চাইলেই ভেনেজুয়েলার পবিত্র মাটির দিকে হাত বাড়াতে পারবে না। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করে জানায়, তারা মাদক পাচার রোধের অংশ হিসেবে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে একটি সম্ভাব্য নৌ অভিযান পরিচালনা করতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবরও এসেছে যে ৩টি মার্কিন নৌবিধ্বংসী জাহাজ ও প্রায় ৪,০০০ মার্কিন সেনা ভেনেজুয়েলার উপকূলের কাছে অবস্থান নিতে যাচ্ছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করে বলেন, বর্তমানে এ ধরনের কোনো জাহাজ ভেনেজুয়েলা উপকূলে নেই কিংবা দেশটির উপকূলের দিকে যেতে কোনো নির্দেশও দেয়া হয়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এক টেলিভিশন ভাষণে বলেন, এই সপ্তাহে আমি বিশেষ একটি পরিকল্পনা কার্যকর করব। সারা দেশে প্রায় ৪৫ লাখেরও বেশি মিলিশিয়া প্রস্তুত থাকবে। এরা সবাই প্রশিক্ষিত, সংগঠিত এবং সশস্ত্র। তিনি যুক্তরাষ্ট্রের হুমকিকে অতিরঞ্জিত ও অযৌক্তিক বলেও মন্তব্য করেন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মাদকের হুমকি থেকে রক্ষায় সব ধরনের শক্তি প্রয়োগে প্রস্তুত। তিনি আবারও উল্লেখ করেন, মাদুরো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নন। চাঞ্চল্যকর এমন মন্তব্যের পর ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। জুলাইয়ে ট্রাম্প প্রশাসন মাদুরোর গ্রেপ্তারে তথ্য দিলে পুরস্কার দ্বিগুণ বাড়িয়ে $৫ কোটি ঘোষণা করে। যুক্তরাষ্ট্র তাকে বিশ্বের অন্যতম বড় মাদক কারবারি আখ্যা দিয়ে কার্টেল অব দ্য সানস এর প্রধান হিসেবে অভিযুক্ত করে। তবে ভেনেজুয়েলা সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয়। ভেনেজুয়েলার আলোচিত মিলিশিয়া বাহিনী ২০০৫ সালে প্রথম গড়ে তোলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ। ২০১০ সালে এটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বাহিনীর অংশ হয়। বর্তমানে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্য আছেন প্রায় ১ লাখ, আর মিলিশিয়ায় রয়েছে কয়েক মিলিয়ন, যাদের অনেকেই কৃষক ও শ্রমিক। আন্তর্জাতিক সামরিক শক্তি বিশ্লেষণী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ২০২৫ সালের র্যাঙ্কিংয়ে ভেনেজুয়েলা ১৪৫ দেশের মধ্যে ৫০তম স্থানে আছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রথম, রাশিয়া দ্বিতীয় এবং চীন অবস্থান করছে তৃতীয় স্থানে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার ফায়দা লুটছে উত্তর কোরিয়া। প্রতিবছর যতবার দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালায়, ততবারই কিম জং উন গণমাধ্যমে এর বিরুদ্ধে তীব্র নিন্দা উপস্থাপন করেন। তিনি জনগণকে বোঝাতে চান যে শত্রুদের হাত থেকে তিনি নাগরিকদের রক্ষা করছেন। অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ অস্থিতিশীলতা, বিদেশি তথ্য প্রবাহ, এই চ্যালেঞ্জগুলি অযাচিত নজরে আসে কিমের শাসন কৌশলের সামনে। তাই তিনি প্রতিবার যৌথ মহড়াকে আক্রমণ পূর্বাভাস হিসেবে দাবি করেন, জনমতকে অদৃশ্য হুমকির দোহাই দিয়ে শাসন চালু রাখেন। দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার প্রতিক্রিয়ায় ভয়াবহ ভাষায় উত্তর কোরিয়া জানিয়েছে, পরমাণু উপাদান সংযুক্ত মহড়া মানে যুদ্ধ প্রস্তুতি। এরই ভাঁজে তিনি জনসমর্থন জোরদার, অস্ত্রের প্রমাণিত প্রয়োজনীয়তা ও মানবিক সংকটকে আড়ালে রাখেন। ২০২২ সালেই কিমের নতুন পরমাণু আইন তার একমাত্র ক্ষমতাকে পরমাণু অস্ত্র ব্যবহার মঞ্জুরি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যৌথ মহড়াকে এ যুদ্ধে যুক্ত নিউক্লিয়ার এলিমেন্ট আখ্যায়িত করে সবকিছুকেই আগ্রাসন বলে দাবি করছেন কিম। দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনারা যৌথ মহড়া কমাতে চাচ্ছেন কিনা এ প্রসঙ্গে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। কিমের টানাপোড়েনের কৌশল হলো এ যুগল বন্ধুত্বে ফাটল সৃষ্টি। প্রেসিডেন্ট লি জে ম্যাং ২০টি মহড়া স্থগিত করলেও কিমের বোন কিম ইয়ো জং তা ঔদ্ধত্যপূর্ণ দাবিতে প্রত্যাখ্যান করেছেন। অন্যদের যৌথ মহড়াই কিমের রাজনৈতিক অস্ত্র। বহিরাগত হুমকি আঁকড়ে ধরে কিম জং উন প্রতিটি মহড়াকে নিজের কৌশলগত দাওয়াই হিসেবে কাজে লাগাচ্ছেন, যা শুধু সামরিক অনুষ্ঠান নয়, বরং তার শাসন যন্ত্রের অনিবার্য চালিকা শক্তি বলেও ধারণা করা হচ্ছে। তার এ কৌশল শুধু রাজনৈতিক আটসেটে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার অবস্থানও সুদৃঢ় করতে সাহায্য করে। কিমের প্রতিটি কঠোর হুমকি ও পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোকে সতর্ক রাখে, যার ফলে তারা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা আরও বাড়িয়ে ফেলে এবং এর ফলে উভয় পক্ষের মধ্যকার যুক্তিতর্কে উত্তেজনা বেড়ে যায়। জীবনযাত্রার অবনতি ও খাদ্য সংকটের কারণে সাধারণ জনগণের আস্থা শিথিল হওয়ার সময় এই বহিরাগত হুমকি মনস্তত্ত্ব প্রকাশ পায়। কিমের প্রচার মাধ্যমগুলোতে প্রতিনিয়ত মহড়ার চিত্রসহ যুদ্ধকাণ্ডের সম্ভাবনা দেখিয়ে জনগণকে একত্রিত রাখার চেষ্টায় লিপ্ত থাকে।
মধ্যপ্রাচ্য ও ইউরোপের সামরিক উত্তেজনার দিকে বিশ্ব নজর থাকলেও কোরিয়ার উপদ্বীপে সংঘটিত এসব মহড়া কিমকে তার রাজনৈতিক মঞ্চ নিজের মতো সাজানোর সুযোগ করে দেয়। এতে করে অত্যাচারী নিয়ম নীতির সমালোচনাও আংশিকভাবে লোপ পায়, কারণ জনগণ রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকে। এভাবেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া উত্তর কোরিয়ার জন্য রাজনৈতিক খনিজ হিসেবে পরিণত হয়েছে। প্রতিবারই কিম এই মহড়াকে নিজেদের সামরিক প্রশাসন ও জনগণের সামনে শক্তি প্রদর্শনের উত্তম সুযোগে পরিণত করেন, যা তার অনমনীয় শাসনকে স্বীকৃতি দেয়। 2021 সাল এক মেরিনারের একটি ইমেইলে বদলে যায় মধ্যপ্রাচ্যের পশ্চিমা সাম্রাজ্যের আধিপত্যের চিত্র। বহু বছর ধরে ক্ষমতা হাতে নেয় পশ্চিমাদের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে যায় এক ইমেইলে, যা এখন ইরান আফগানিস্তানের তুরুপের তাস। সেই মেরিনার একটি কন্ট্রাক্টের ইমেইল করতে গিয়ে ভুলবশত ইমেইলের মাধ্যমে একটি গোপন ডেটাবেস পাঠিয়ে দেন আফগান কন্ট্রাক্টের কাছে, আর সেটি ছিল কুখ্যাত গুপ্তচর তথ্য কিল লিস্ট। আফগানিস্তানের পশ্চিমা সেনা প্রত্যাহারের পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গোপনে তালিকা তৈরি করেছিল, যেখানে ছিল হাজারো আফগান সৈনিক, অনুবাদক ও পশ্চিমা গোয়েন্দা সহযোগীদের তথ্য। তালিকায় ছিল নাম, ফোন নম্বর, এমনকি ইমেইলের ঠিকানা পর্যন্ত। প্রাক্তন ভেটারেন্স মন্ত্রী জনি মার্সার একে বলেছেন গোপনচর বৃত্তির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তথ্য ফাঁস। আফগান কন্ট্রাক্টের হাত ধরে পুরো তালিকা চলে যায় তালেবান ও ইরানের কাছে। ডেটাবেস ফাঁস হওয়ায় 2023 সালে ব্রিটিশ আদালত 2 বছরের জন্য সুপার ইনজাংশন জারি করে, যা এই বছরের জুলাইয়ে প্রত্যাহার করা হয়। এই কিল লিস্ট নিয়ে আবারও বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে আফগানিস্তান। কাবুলে তালেবান ও ইরানের রেভলিউশনারি গার্ড কর্পাস IRGCর মধ্যে হয়েছে এক গোপন চুক্তি। এই চুক্তির অংশ হিসেবে সম্প্রতি তালেবান 3 আফগান নাগরিককে ব্রিটিশ গুপ্তচর সন্দেহে ইরানের হাতে তুলে দিয়েছে, যাদের নাম পাওয়া গেছে কুখ্যাত এই কিল লিস্টে। আর এতেই পশ্চিমা গোয়েন্দা দুনিয়ায় নেমে এসেছে তীব্র ঝড়। এই তালিকায় ছিল 25,000-এরও বেশি আফগান নাগরিকের নাম, যারা ব্রিটিশ সেনা ও গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছিলেন অথবা শরণার্থী হিসেবে ব্রিটেনের আশ্রয় চাইছিলেন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী তালেবান কাবুলে আটকে রেখেছিল অন্তত 13 জনকে। তাদের মধ্যে 3 জনকে বাছাই করে পাঠানো হয়েছে তেহরানে। সূত্র বলছে এই 3 জনকে অন্ধকারে চোখ বেঁধে বিমানে তুলে নেওয়া হয়। এখানেই শেষ নয়, পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসেবে এই গুপ্তচরদের ব্যবহার করতে চায় ইরান, এমনটাই বলছে পশ্চিমা কূটনৈতিক সূত্রগুলো। অন্যদিকে তালেবানের লক্ষ্য সুস্পষ্ট, যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা। এখন পর্যন্ত রাশিয়া ছাড়া কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে তালেবানের ভেতরেও এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিভক্তি। কাবুলে থাকা পররাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি স্পষ্টভাবে বলেছেন এই 3 জনকে ইরানের হাতে তুলে দেওয়া উচিত নয়, বরং তাদের ব্যবহার করা যেত ব্রিটেন ও পশ্চিমাদের বিরুদ্ধে কৌশলগত সম্পদ হিসেবে। কিন্তু কান্দাহারের প্রভাবশালী শীর্ষ মোল্লারা ভিন্ন অবস্থান নিয়েছেন। তাদের লক্ষ্য আন্তর্জাতিক স্বীকৃতি, আর তাই ইরানের সঙ্গে আঁতাত মেনে নেওয়া ছাড়া উপায় নেই। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু আফগান শরণার্থীদের নিরাপত্তার জন্য নয়, পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ইরান ও তালেবান 2 দেশই এখন আন্তর্জাতিকভাবে চাপে। একদিকে ইরানের উপর রয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা ও পারমাণবিক আলোচনার হুমকি, অন্যদিকে তালেবান মরিয়া কূটনৈতিক বৈধতা পেতে। ফলে উভয় পক্ষই পশ্চিমাদের শত্রু অর্থাৎ পশ্চিমা গোয়েন্দাদের বিরুদ্ধে হাত মেলাচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এই সহযোগিতা কতটা স্থায়ী হবে? কারণ তালেবানের ভেতরকার দ্বন্দ্বই দেখাচ্ছে সবার লক্ষ্য এক নয়। কেউ চায় প্রতিশোধ, কেউ চায় স্বীকৃতি, আর ইরান চাইছে নিজের পারমাণবিক দর কষাকষিতে বাড়তি তাস। এর মাঝেই বিপদে পড়েছেন সেই হাজারো আফগান, যাদের নাম জড়িয়ে গেছে এই কুখ্যাত কিল লিস্টে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজেই ইরানের ড্রোনের প্রশংসা করেছিলেন। কম খরচে ইরানের কার্যকর ড্রোন নির্মাণের পরামর্শও দিয়েছিলেন ট্রাম্প। আর এবার পুতিন সরাসরি ইরানের ড্রোন ব্যবহার করে বদলে দিয়েছে রাশিয়া যুদ্ধের রূপ। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের প্রযুক্তির দিকেই ঝুঁকছে। ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান থেকে শাহেদ ড্রোন কিনেছিল রাশিয়া। এখন প্রতি মাসে হাজার হাজার এ ধরনের ড্রোন তৈরি করতে বড় বড় কারখানা গড়ে তুলেছে মস্কো। রাশিয়ার এই কম দামি ড্রোন ঠেকাতে ইউক্রেনকে দামি গোলাবারুদ ব্যবহার করতে হচ্ছে, কারণ কম দামি প্রতিরক্ষা কৌশলগুলো অতটাও কার্যকর নয়।
ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে একের পর এক অগ্রগতি পাচ্ছে রুশ বাহিনী। এই যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরেও রাশিয়ার হামলা চলছে। এই হামলা চালানো হচ্ছে গভীর রাতে ড্রোনের মাধ্যমে ইউক্রেনের শহর ও বেসামরিক স্থাপনাগুলোয়। হামলার জন্য ড্রোনের উৎপাদনও বাড়াচ্ছে মস্কো। এসব ড্রোনের বেশিরভাগ দ্রুতগতির বা উচ্চ প্রযুক্তির নয়, বরং সেগুলো এতটাই সস্তা যে প্রতি রাতে 700টির বেশি ড্রোন ছুটতে পারে ক্রেমলিন। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল পরিমাণ ড্রোন হামলার পেছনে রাশিয়ার লক্ষ্য হলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া এবং দেশটির নাগরিকদের মনোবল ভেঙে দেয়া। এখনকার হামলাগুলোতে এফপিভি ড্রোনগুলোর বেশ কয়েকটি ধরন ব্যবহার করে রাশিয়া। এই ড্রোনগুলো সাধারণত সর্বোচ্চ 15 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এফপিভি ড্রোনে করে ছোট বিস্ফোরক বহন করা যায়। এর মধ্যে রয়েছে ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম গ্রেনেডও। তবে মূল যুদ্ধক্ষেত্রের বাইরে ইউক্রেনের শহরগুলোতে হামলার জন্য ইরানের বড় আকৃতির শাহেদ ড্রোন সবচেয়ে বেশি ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, ইরানের ফর্মুলা নিয়ে প্রতি মাসে 6000-এর বেশি শাহেদ ড্রোন উৎপাদনের দিকে এগোচ্ছে রাশিয়া। যুদ্ধের শুরুর দিকে এ ধরনের ড্রোনগুলো ইরানের কাছ থেকে কিনত মস্কো। তবে রাশিয়ার অভ্যন্তরে সেগুলো উৎপাদন করতে এখন খরচ অনেক কম পড়ছে। ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দার একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, 2022 সালে প্রতিটি শাহেদ ড্রোন কিনতে গড়ে $2 লাখ খরচ হতো রাশিয়ার তাতারিস্তান অঞ্চলের আলাবুগা ড্রোন কারখানায় সেগুলো ব্যাপক আকারে উৎপাদনের পর এখন খরচ কমে গড়ে $70,000 নেমে এসেছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দেয়া তথ্য অনুযায়ী শাহেদ 136 ড্রোনগুলো প্রতিটি তৈরি করতে রাশিয়ার $20,000 থেকে $50,000 খরচ হচ্ছে। এর তুলনায় ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধকের দাম $30 লাখ বেশি। এই কম খরচের জন্য প্রতি রাতে ড্রোন হামলা চালানো রাশিয়ার পক্ষে সম্ভব হচ্ছে। পাশাপাশি কোনো রাতে বড় পরিসরেও হামলা চালাতে পারছে তারা। যুদ্ধের শুরুর দিকে মাসে টেনে একবার বড় পরিসরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতো রাশিয়া। এখন গড়ে প্রায় প্রতি রাতেই ড্রোন দিয়ে এমন হামলা হচ্ছে বলে সিএসআইএস এর বিশ্লেষণে দেখা গেছে। সিএসআইএস এর গবেষক ইয়াসির আতালানে বলেন, শাহেদ ড্রোন সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে সেটিই বিষয় নয়। ভয় ধরানো এই অস্ত্র বেসামরিক লোকজনের উপর যে প্রভাব ফেলছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর যে চাপ সৃষ্টি করছে সেটি মূল বিষয়। আইএসডব্লিউর তথ্য অনুযায়ী বর্তমানে ইউক্রেন ও রাশিয়া দুই পক্ষই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ড্রোন নিয়ে কাজ করছে। এই ড্রোনগুলো এমনভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেন সেগুলো যুদ্ধক্ষেত্রে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে, একই সঙ্গে হামলা প্রতিহত করতে পারে। এমন ড্রোন তৈরি করা হলে হামলা প্রতিহত করার ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র ব্যবহারের চেয়ে কম খরচ হবে। গবেষক কাতেরিনা বলেন, এআই চালিত ড্রোন নিয়ে ইউক্রেন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তার বহু তথ্য পাওয়া গেছে, তবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে মোতায়েন হতে দেখা যায়নি। ইউক্রেন যদি হামলা প্রতিহতকারী ড্রোন তৈরি করতে পারে তাহলে তাদের সক্ষমতা বেড়ে যাবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো সংরক্ষণ করতে পারবে। ইসরায়েলের নরক দেখিয়ে দেওয়ার হুমকিতেও ভয় পাচ্ছে না হামাস। গাজা শহর গুড়িয়ে দেওয়ার হুমকি পেয়েও হামাস এখনো ইহুদি বাহিনীর শর্তে রাজি হয়নি, বরং আরও শক্তিশালী হামলার পরিকল্পনা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাস যদি নিরস্ত্রীকরণে রাজি না হয়, অবশিষ্ট সকল জিম্মিকে মুক্তি না দেয় এবং ইসরায়েলের শর্তে যুদ্ধের অবসান না ঘটায়, তাহলে গাজা শহরকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হবে। শুক্রবার সামাজিক মাধ্যমে তিনি বলেন, খুব শিগগিরই হামাসের খুনি ও ধর্ষকদের মাথার উপর নরকের দরজা খুলে যাবে, যতক্ষণ না তারা ইসরায়েলের যুদ্ধবিরতির শর্ত, বিশেষ করে জিম্মিদের মুক্তি এবং নিরস্ত্রীকরণের বিষয়টি মেনে নেয়। কাটজ আরও বলেন, যদি তারা রাজি না হয় তাহলে হামাসের রাজধানী গাজা শহরের পরিণতি হবে রাফা ও বেইত হানুনের মতো। উল্লেখ্য, পূর্ববর্তী ইসরায়েলি অভিযানে রাফা ও বেইত হানুন শহরের অধিকাংশ অঞ্চল ধ্বংসস্তূপ হয়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য নতুন করে তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দেওয়ার একদিন পর ইসরায়েল কাটজের এই বক্তব্য আসে। নেতানিয়াহু জানান, জিম্মিদের মুক্তির প্রচেষ্টার পাশাপাশি গাজা শহর পুনর্দখল এবং হামাসের ঘাঁটি ধ্বংসের সামরিক অভিযান চলবে। সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় 60,000 রিজার্ভ সেনা মোতায়েনের অনুমোদন দেয়, যাতে গাজা শহর দখলের এই নতুন অভিযানে তাদের ব্যবহার করা হয়। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, হামাসকে পরাজিত করা এবং সব জিম্মিকে ফিরিয়ে আনা
এই দুটি লক্ষ্য একে অপরের সঙ্গে সম্পৃক্ত। threatens to destroy my country, the state of Israel. মধ্যস্থতাকারীরা কয়েকদিন ধরে অপেক্ষা করছেন ইসরায়েলের আনুষ্ঠানিক জবাবের জন্য, যা তারা হামাসের সর্বশেষ অস্ত্রবিরতি প্রস্তাবে দেবে। হামাস এই প্রস্তাব চলতি সপ্তাহেই গ্রহণ করেছে। ফিলিস্তিনি সূত্র জানায়, এই প্রস্তাবে ধাপে ধাপে জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। ইসরায়েল জোর দিয়ে বলেছে সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে, তবেই চুক্তি হবে। গাজা শহর দখলের লক্ষ্যে ইসরায়েলের লড়াই আরো বিস্তৃত করার পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া এবং দেশের ভেতরেও বিরোধিতার মুখে পড়েছে। এএফপির হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েলে যেসব হামলা চালায় তাতে 1219 জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। পাল্টা অভিযানে ইসরায়েলের সামরিক হামলায় গাজায় এখন পর্যন্ত 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ। এই পরিসংখ্যান হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া, যা জাতিসংঘ বিশ্বস্ত বলে বিবেচনা করে। যেখানে সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতি তীব্র নিন্দা ও যুদ্ধবন্ধের দাবি করে আসছেন, সেখানে ইসরায়েলের এমন নরক দেখিয়ে দেওয়ার হুমকির বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে। ট্রাম্পের হুকুমে এবার ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন আশ্চর্য। যুক্তরাষ্ট্রের দক্ষিণ নৌ কমান্ডের একটি ল্যান্ডিং শিপটক বর্তমানে ভেনেজুয়েলার উপকূলে অবস্থান নিয়েছে। এর নাম RONM ডানবার। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র যুদ্ধজাহাজ নয়, বরং কৌশলগত সংকেত বহনকারী একটি প্ল্যাটফর্ম। মার্কিন নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী তাদের লক্ষ্য হল সাউথ আমেরিকার উপকূলে মুক্ত নৌ চলাচল সুরক্ষা এবং উপকূলীয় দেশগুলোকে জরুরি মানবিক সহায়তা দিতে প্রস্তুত থাকা। বাস্তবে ল্যান্ডিং শিপগুলো সাঁতারু ও পণ্যবাহী যান এবং হাসপাতাল হিসেবে কাজ করতে পারে। তবে সামরিক মহড়া, কম্বাইন্ড ফোর্সের প্রশিক্ষণ এবং সরবরাহ শৃঙ্খলা পরীক্ষা নিরীক্ষাতেই এটির মূল কার্যক্রম জড়িত থাকবে। সাথে সাথে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। রাষ্ট্রায়ত্ত মিডিয়া এবং সরকারি বক্তব্য ট্রাম্পের এমন আচরণকে মার্কিন আগ্রাসন হিসেবে উপস্থাপন করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি একটি বিশেষ পরিবেশনায় বলা হলো, তেল ও গ্যাস এসব দেশে রপ্তানি সুরক্ষা দেখানোর আড়ালে প্রকৃত লক্ষ্য ভেনেজুয়েলার সার্বভৌমত্ব সীমালঙ্ঘন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ওঠানামা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এই যুদ্ধজাহাজের উপস্থিতি ভেনেজুয়েলার বাজারে প্রভাব ফেলতে পারে। ভেনেজুয়েলা প্রশাসন সন্দেহ করছে মানবিক সহায়তা মিশনের আড়ালে রয়েছে যুক্তরাষ্ট্রের গোপন মিশন। করোনা মহামারী এবং সাইক্লোন পরবর্তী সময়ে ভেনেজুয়েলার খাদ্য ও ঔষধের চাহিদা বেড়েছে। মার্কিন নৌবাহিনী স্বীকার করেছে তারা জরুরি চিকিৎসা সরবরাহ এবং দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করতে প্রস্তুত। তবে নির্দিষ্ট রুট ম্যাপ, সরবরাহের পরিমাণ বা কর্মসূচি এখনও গোপন রাখা হয়েছে, যা আলোচনার খরাক জুগিয়েছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যবাহী বন্ধুকে বোঝাচ্ছে, আমরা আছি। ধারণা করা হচ্ছে এই মহড়া চীন, রাশিয়া সহ অন্যান্য মহাশক্তির ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক বার্তা। ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ হুমকি নাকি নিরাপত্তার প্রতিশ্রুতি? এই প্রশ্নের ঘোর না কাটলেও একটি বিষয় স্পষ্ট, সমুদ্রের ঢেউ এখন কূটনৈতিক যুদ্ধের নতুন দফা শুরু। হুতিদের একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় এবার সরাসরি লক্ষ্যবস্তু হলো তেল আবিব। ফলে ইসরায়েলকে শুধু গাজার ভেতরে নয়, সীমান্তের বাইরেও বহু দিক থেকে প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। হুতিদের দাবি, গাজার অবরোধ ও ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে তারা যুদ্ধ করছে। শুক্রবার ইসরায়েল স্বীকার করেছে, ইয়েমেন থেকে একাধিক মিসাইল আর ড্রোন নিক্ষেপ করা হয়েছে। দেশটির বিমানবন্দরে ফ্লাইট সাময়িক বন্ধ রাখতে হয়। ইসরায়েলি সেনা সূত্র জানায়, ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ভেঙে গেলেও টুকরোগুলো বিভিন্ন এলাকায় পড়েছে। এতে আতঙ্কে আশ্রয় কেন্দ্রে দৌড়াতে গিয়ে কয়েকজন আহত হন। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ইয়েমেন তার জনগণ এবং নেতৃত্ব সব সময় ফিলিস্তিনিদের পাশে থাকবে। যতদিন গাজার অবরোধ চলবে ততদিন আমাদের ক্ষেপণাস্ত্র আর ড্রোন থামবে না। তিনি দাবি করেন, বেন গুরিয়ন বিমানবন্দরে লক্ষ্য করে তারা এক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছেন, যা প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে ব্যর্থ হয়েছে। এছাড়াও দুটি ড্রোন তেল আবিব ও আশকেলনের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে জানান তিনি। তবে ইসরায়েলি সেনারা দাবি করছে অন্তত একটি ড্রোন তারা আকাশেই ভূপাতিত করেছে।
এই হামলার প্রতিক্রিয়ায় সম্প্রতি ইসরায়েলি নৌবাহিনী সানায়ার বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম বলছে হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। তাদের দাবি ইসরায়েল সামরিক স্থাপনা নয়, বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র টার্গেট করছে। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা শুধু ইসরায়েল নয়, লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজ টার্গেট করে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেতে চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল ইয়েমেনে টানা বিমান হামলা চালায়। এক পর্যায়ে ট্রাম্প দাবি করেছিলেন সানায়ার নেতৃত্বের সঙ্গে এক সমঝোতায় পৌঁছেছেন, যাতে পশ্চিমা দেশগুলো হামলা বন্ধ করবে আর হুথিরা জাহাজে আক্রমণ করবে না। তবে ইসরায়েলের সাথে সম্পৃক্ত কোনো জাহাজকে ছাড়বে না বলেও জানিয়ে দেয় ইয়েমেন। সেই কথা রেখে ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে, এমনকি জুলাইয়ে লোহিত সাগরে একটি জাহাজ ডুবেও যায়। এদিকে গাজায় প্রায় 2 বছরের যুদ্ধ থামাতে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের মধ্যস্থতায় তৈরি এই প্রস্তাবে ইতিমধ্যেই সম্মতি দিয়েছে হামাস। এতে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ আর বন্দি বিনিময়ের ধাপ রয়েছে। মিশর বলছে ইসরায়েল যদি প্রস্তাবটি মেনে নেয় তবে স্থিতিশীলতার পথে এক ধাপ এগোনো যাবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু উল্টো ঘোষণা দিয়েছেন, তিনি গাজা সিটির পূর্ণ দখলের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। একই সঙ্গে হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের আলোচনা আবার শুরু করার কথাও বলেছেন। তবে শর্ত হচ্ছে ইসরায়েলের স্বার্থে গ্রহণযোগ্য যে কোনো সমাধানই বাস্তবায়ন হবে। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 62,000-এর বেশি। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে। বিশ্লেষকরা বলছেন ইয়েমেনের এই হামলা শুধু সামরিক নয়, এটি ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপও বাড়াচ্ছে। কারণ মিসাইল হোক বা যুদ্ধবিরতির প্রস্তাব, দুই দিক থেকেই এখন ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হচ্ছে গাজা দখল করবে নাকি যুদ্ধ থামাবে। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদেশ চীনের পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়ানোর খবরে ট্রাম্পের এবার রাতের ঘুম হারাম হয়ে গেছে। চীনকে শুধুমাত্র একটি অর্থনৈতিক প্রতিযোগী হিসেবে নয়, বরং একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচনা করেন ট্রাম্প। প্রচলিত সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি চীন দ্রুত ও ধারাবাহিকভাবে তার পারমাণবিক অস্ত্রভান্ডারও সম্প্রসারণ করছে, এমন তথ্য দিয়েছে মার্কিন সামরিক বাহিনী ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। মার্চ মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক বিবৃতিতে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেনারেল অ্যান্থনি কটন বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার সেনাবাহিনীকে 2027 সালের মধ্যে তাইওয়ান দখলে সক্ষম হওয়ার নির্দেশ দেন। এই লক্ষ্য পূরণেই ভূমি, আকাশ ও সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। চীন আবারও পুরো ব্যক্ত করেছে যে তারা এমন কোনো রাষ্ট্রের উপর পারমাণবিক হামলা চালাবে না যাদের নিজেদের পারমাণবিক শক্তি নেই। চীন নো ফার্স্ট ইউজ নামক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে তারা নিজেরা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার শপথ নেন। বেজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রশ্নের জবাবে জানিয়েছে, পারমাণবিক যুদ্ধ কখনো জেতা সম্ভব নয়, বরং এটি কখনো শুরু করা উচিত নয়। চীন বলেছে তারা আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল মেনে চলে এবং নো ফার্স্ট ইউজ নীতিতে অটল। পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের নো ফার্স্ট ইউজ নীতিতে প্রকাশ্য অবস্থান থাকলেও প্রকৃতপক্ষে তাদের প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। কেননা পারমাণবিক সক্ষমতা, কমন সিস্টেম বা অস্ত্র ভান্ডার ধ্বংসের ঝুঁকি তৈরি হলে চীন পারমাণবিক শক্তি প্রয়োগ করবে। এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা চীনের বিরুদ্ধে তথাকথিত পারমাণবিক হুমকি নিয়ে মিথ্যা প্রচারণা চালানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার যে কোনো প্রচেষ্টা বিরোধিতা করে। চীন বর্তমানে বিশ্বের অন্যান্য পরমাণু শক্তিধর দেশের তুলনায় অনেক দ্রুত হারে তার অস্ত্রভান্ডার বিস্তার ও আধুনিকীকরণ করছে। শিকাগো ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী চীনের কাছে বর্তমানে প্রায় 600টি পরমাণু এয়ারহেড রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন প্রায় 350টি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করছে এবং মোবাইল লঞ্চারের জন্য নতুন ঘাঁটি তৈরি করছে। চীনের পিপলস লিবারেশন আর্মির কাছে আনুমানিক 712টি স্থলভিত্তিক লঞ্চার রয়েছে। যদিও সবগুলো পারমাণবিক ক্ষেপণাস্ত্রের জন্য নয়, এর মধ্যে 462টি লঞ্চারে এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা সম্ভব যেগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পিপলস লিবারেশন আর্মির অনেক লঞ্চারই আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত আনার উদ্দেশ্যে ছোট পাল্লার ক্ষেপণাস্ত্র বহরের জন্য তৈরি, যেগুলো সাধারণ পারমাণবিক নয়।
পেন্টাগনের অনুমান 2030 সালের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে 1000-এরও বেশি কার্যকর পারমাণবিক এয়ারহেড থাকবে। তাদের অস্ত্রভাণ্ডারে থাকবে নিম্ন ক্ষমতার নির্ভুল আঘাতকারী ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বহু মেগাটন শক্তির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। চীনের এমন ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রভাণ্ডারই এখন ট্রাম্পের রাতের ঘুম হারাম করে দিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আলাস্কায় মাথার উপর দিয়ে B-2 স্টেলথ উড়ে যাওয়াটা ভালো চোখে দেখেনি পুতিন। ধারণা করা হচ্ছে পরমাণু শক্তির নতুন প্রতিযোগিতায় নেমেছে রাশিয়া। রুশ পারমাণবিক এজেন্সি রোস অ্যাটমের প্রধান অ্যালেক্সেই লিখাসেভ বার্তা দিলেন, চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার পারমাণবিক শক্তিকে ক্রমাগত উন্নত করা আবশ্যক। 2019 সালে আমেরিকা INF চুক্তি ত্যাগের পর থেকে পারমাণবিক প্রতিরক্ষা প্রসঙ্গের বিশ্লেষণ তীব্র হয়েছে। রুশ ভূমিকা এখানে সর্বাধিক গুরুভার বহন করছে। লিখাসেভ পরিষ্কার জানালেন, রাশিয়ার নতুন বন্দোবস্ত আক্রমণাত্মক পরিধান হিসাবে বিবেচিত হবে। তিনি উল্লেখ করেন, আগামী কয়েক বছরে চালিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স পেনেট্রেট করতে সক্ষম বেশ কিছু নতুন পদ্ধতি যুক্ত হবে। ব্রিটিশ বদ্ধভূ নিরাপত্তা চিন্তাকেন্দ্র রুসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো এর এয়ার ডিফেন্স উন্নতির ফলে রাশিয়ার নিম্নমাত্রার বা ডোস্ট আণুবীক্ষণিক কৌশল ব্যাহত হতে পারে। ফলে রাশিয়ার কাছে বড় আকারের আণুবীক্ষণিক অস্ত্র ব্যবহারের প্ররোচনা তৈরি হয়েছে। চীন ধীরে ধীরে তৃতীয় বৃহত্তম পরমাণু শক্তি হিসেবে অবস্থান শক্ত করে নিচ্ছে, যার আনুমানিক 600 যুদ্ধকণিকা আছে। এদিকে মার্কিন গোল্ডেন ডোম স্পেস ভিত্তিক প্রতিরক্ষা বলয় প্রকল্প চলছে, যা রাশিয়ার চোখে প্রতিকূল কাওয়া হিসেবে দেখা হচ্ছে। 1987 সালে রোনাল্ড রেগান ও মিখাইল গর্বাচিয়ভ INF চুক্তি স্বাক্ষর করেছিলেন, যার পরিসীমা 500 থেকে 5500 কিলোমিটার এবং যন্ত্রপাতি নিষিদ্ধ করে। আজ সেই চুক্তি নেই। মার্কিন রাশিয়ার উভয় পক্ষই আবদ্ধ নয়। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এর গবেষকরা সতর্ক করে বলেছেন, কোল্ড ওয়ার এর সময়ের বিপজ্জনক কনসেপ্ট পুনর্জীবিত হচ্ছে। কম শক্তির অস্ত্র থেকে ব্যাপক নির্মূল দক্ষতা সম্পূর্ণ ব্লকবাস্টার ক্ষেপণাস্ত্র প্রত্যেকটিই পরীক্ষামূলক সক্ষমতার জানান দিচ্ছে। রাশিয়া যখন পরমাণু ঢালকে তলোয়ারেরও রূপ দিতে চায়, তখন বিশ্ব নিরাপত্তা পরিমণ্ডলে জ্বলছে নতুন উত্তেজনার প্রদীপ। এ যুদ্ধের অগ্নি পরীক্ষায় কি হবে মানবতার নিরাপত্তা? উত্তর পাওয়ার অপেক্ষা দীর্ঘ। রাশিয়ার অস্তিত্বের উপর মহাবিপর্যয়কর হুমকি নেমে আসছে। পারমাণবিক শক্তিকে একদিকে রাশিয়ার ঢাল, অন্যদিকে তলোয়ার উল্লেখ করে দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থার প্রধান এক বিস্ফোরক সতর্কবার্তা দিয়েছেন। পারমাণবিক শক্তি অবিরাম উন্নত করা ছাড়া আর কোনো বিকল্প নেই জানান তিনি। রুশ সংবাদ সংস্থা রিয়াকে বলেন, বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় আমাদের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র নিশ্চয়তা হলো পারমাণবিক ঢাল, আর আগামী বছরগুলোতে এটিকে আরও উন্নত করতেই হবে। তবে কি ধরনের উন্নয়ন পরিকল্পনা করা হচ্ছে তা তিনি স্পষ্ট করেননি। রাশিয়ার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ভাণ্ডার, প্রায় 4300 ওয়ারহেড। সাম্প্রতিক বছরগুলোতে এই অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে হাইপারসনিক মিসাইল, যা পশ্চিমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে দাবি মস্কোর। মাত্র কয়েকদিন আগে আলাস্কায় প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে এক ঐতিহাসিক বৈঠক করেছেন। কিন্তু রাশিয়ার এই পারমাণবিক বার্তা শান্তি উদ্যোগকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ব্রিটিশ প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান তাদের সাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, ন্যাটো ও পশ্চিমা দেশগুলো যখন নতুন ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে, তখন রাশিয়ার কাছে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের প্রণোদনা বাড়ছে। এতে আঞ্চলিক যুদ্ধ সীমিত রাখার কৌশল ব্যর্থ হতে পারে। প্রসঙ্গত, রাশিয়া বলেছে তারা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের INF চুক্তির বাধ্যবাধকতায় নেই। 1987 সালে রোনাল্ড রিগান ও মিখাইল গর্বাচেভ এই চুক্তি করেছিলেন, যার মাধ্যমে 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করেছিল। কিন্তু 2019 সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়ায়। বর্তমানে বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেডের 87% রয়েছে কেবল রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 3700 ওয়ারহেড রয়েছে। অন্যদিকে চীনের কাছে প্রায় 600, ফ্রান্সের 290, ব্রিটেনের 225, ভারত পাকিস্তানের হাতে যথাক্রমে 180 ও 170। বিশ্লেষকরা বলছেন, শীতল যুদ্ধের পুরনো কৌশলগুলো আবারও ফিরে আসছে। সীমিত আকারের পারমাণবিক হামলা, একসঙ্গে একাধিক লক্ষ্য ধ্বংস করতে সক্ষম মিসাইল, কিংবা আগে নিষিদ্ধ হওয়া অস্ত্রশ্রেণী পুনরায় মোতায়েনের মতো ভয়াবহ ধারণা নতুন করে মাথাচাড়া দিচ্ছে। সবশেষে বলা যায়, রসঅ্যাটম প্রধানের এই বার্তা শুধু প্রযুক্তিগত ঘোষণা নয়, বরং রাজনৈতিক সংকেতও বটে। আলাস্কার বৈঠকের পর যেখানে শান্তির আশা জেগেছিল, সেখানে মস্কোর এই পারমাণবিক হুঁশিয়ারি আবারও বিশ্বকে স্মরণ করিয়ে দিল, অস্ত্র প্রতিযোগিতার দৌড় এখনো শেষ হয়নি। 26 বছর পর আবার সমুদ্রে ফিরছে আমেরিকার আতঙ্ক। রুশ নৌবাহিনীর ভয়ঙ্কর কিরভ ক্লাসের পারমাণবিক ব্যাটল ক্রুজার অ্যাডমিরাল নাকিমভ। তবে এই প্রত্যাবর্তন কি শুধুই শক্তির প্রতীক, না এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়াবহ রণকৌশল?
আগস্টে সেভ মার্স শিপইয়ার্ড থেকে প্রথম সমুদ্র পরীক্ষার জন্য যাত্রা করেছে এই বিশাল যুদ্ধজাহাজটি। বিশ্লেষকরা বলছেন, এই প্রত্যাবর্তনে শুধুমাত্র একটি জাহাজের সক্রিয়করণ নয়, বরং এর পেছনে রয়েছে গভীর কৌশলগত উদ্দেশ্য ও ভূরাজনৈতিক তাৎপর্য। অ্যাডমিরাল নাখিমভ 1988 থেকে 1997 সাল পর্যন্ত সোভিয়েত ও রুশ নৌবাহিনীতে দাপিয়ে বেরিয়েছে। তারপর আধুনিকীকরণ ও মেরামতে দীর্ঘ সময়ের জন্য সেভ মার্স শিপইয়ার্ডে পাঠানো হয়। প্রাথমিকভাবে 2018 সালে সমুদ্রে ফেরার কথা থাকলেও বিভিন্ন বিলম্বের কারণে তা বারবার পিছিয়ে যায়। 2025 সালের ফেব্রুয়ারিতে জাহাজের দুটি পারমাণবিক চুল্লি সফলভাবে চালু করা হয়। প্রথম চুল্লি 2024 সালের ডিসেম্বরে এবং দ্বিতীয়টি 2025 সালের ফেব্রুয়ারিতে সক্রিয় হয়। এই মাইলফলক জাহাজটির পারমাণবিক চালনা ব্যবস্থার প্রস্তুতি নিশ্চিত করে। জাহাজটির আধুনিকীকরণ প্রকল্পে রাশিয়া প্রায় $5 বিলিয়ন ব্যয় করেছে। এটির সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল অস্ত্র ব্যবস্থার ব্যাপক উন্নতি। পুরনো 20টি P700 গ্র্যানেট অ্যান্টিশিপ মিসাইল লঞ্চারের পরিবর্তে 80টি আধুনিক UKSK 3S14 ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম স্থাপন করা হয়েছে। নতুন সংযোজনের লঞ্চ সিস্টেম থেকে কালিবর NK, ওনিক্স এবং হাইপারসনিক জিরকন মিসাইল উৎক্ষেপণ করা যাবে। বিশেষত জিরকন হাইপারসনিক মিসাইল, যা আদম্য গতিতে চলতে পারে এবং 1000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অ্যাডমিরাল নাখিমভের প্রত্যাবর্তন রাশিয়ার আর্কটিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। উত্তরাঞ্চলীয় নৌবহরের নতুন ফ্ল্যাগশিপ হিসেবে এটি আর্কটিক মহাসাগর, বারেন্টস সাগর এবং নরওয়েজিয়ান সাগরে রাশিয়ার উপস্থিতি শক্তিশালী করবে। বিশেষত উত্তর সমুদ্র পথ নিয়ন্ত্রণে এই জাহাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিকের বরফ গলার সাথে সাথে এই পথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া এই পথের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়, যা তাদের ভূরাজনৈতিক প্রভাব বৃদ্ধি করবে। কিরোভ ক্লাস ব্যাটল ক্রুজারগুলো মূলত ন্যাটো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডিজাইন করা হয়েছিল। আধুনিকীকৃত অ্যাডমিরাল নাখিমভ 174টি ভার্টিক্যাল লঞ্চ মিসাইল সেল থাকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সারফেস কম্ব্যাটেন্টের একটি। জিরকন হাইপারসনিক মিসাইলের উপস্থিতি নাটোর বর্তমান বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই মিসাইলের প্লাজমা ক্লাউড রাডার সিগন্যাল শোষণ করে, যা একে কার্যত অদৃশ্য করে তোলে। অ্যাডমিরাল নাখিমভের প্রত্যাবর্তন শুধু রাশিয়ার ক্ষমতার প্রদর্শন নয়, এটি রাশিয়ার জাতীয় গর্ব ও আত্মবিশ্বাসের প্রতীকও। ন্যাটো ও আমেরিকার সাথে পরোক্ষ যুদ্ধ চলাকালে রাশিয়া তার প্রযুক্তিগত ধারাবাহিকতা ও কৌশলগত দৃঢ়তার বার্তা দিতে চায়। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও এমন একটি জটিল প্রকল্প সম্পন্ন করা রাশিয়ার শিল্প সক্ষমতার প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে। তবে সমালোচকরা মনে করেন এটি অতীতের গৌরবে আটকে থাকার একটি উদাহরণ এবং আধুনিক নৌযুদ্ধের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।